মিস্টার ওমস, আমি আজ কোম্পানির সকল দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এখানে কাজ করা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভারী অধ্যায় ছিল। আমি চাই না সেই ভার আর বয়ে নিয়ে যেতে। আপনার প্রতি কৃতজ্ঞতা রইল, তবে আমার পথ এখানেই শেষ। ভালো থাকবেন। আজরিন হোসাইন। চিঠি লেখা শেষ করা হলে সে কাগজটা ভাঁজ করে অমিতের সামনে রাখে। তার উপরে রেজিগনেশন লেটারটা সাজিয়ে দেয়। পাশে থাকা ভারী পেপার ওয়েটটা তুলে এনে চিঠি আর রেজিগনেশন লেটারের উপর রাখে, যেন কোনো প্রকার বাতাসে সেটা উড়ে না যায়। তারপর মুখ তুলে তাকায় অমিতের পানে। ঘুমন্ত অমিতকে দেখে তার বুকের ভেতর কেমন একটা ব্যথা ছড়িয়ে পড়ে। অনেক বছর পর এত কাছে এসে এভাবে দেখা, চোখ ভিজে উঠল তার। অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। কোনো বাধা দিল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ। সে জানে এই দেখা হয়তো শেষ দেখা। তারপর হাত দিয়ে চোখ মুছে পা বাড়ালো দরজার পানে। ঠিক তখনই গলায় ঝুলে থাকা ওড়নাটায় একটা টান। আজরিন থমকে যায়, বুকে ধক ধক বেড়ে যায়। ধীরে ঘুরে দেখে ওড়না ঝুলে আছে টেবিলের কোণার স্টিলে। অদ্ভুত শান্তি ও কষ্ট মেশানো এক মুহূর্ত। হয়তো এক মুহূর্তের জন্য সে ভেবেছে অমিত তাকে টেনে ধরেছে, বলেছে। থেকে যাও আজরিন। সে নরম হাসি হেসে ওনাটা ছাড়িয়ে নেয়। একবার শেষবারের মতো তাকাই অমিতের পানে, তারপর নিঃশব্দে ঘুরে দাঁড়ায়। দরজা পানে হাঁটে ধীরে কিন্তু দৃঢ় পায়ে। ঠিক তখনই পিছন থেকে কেউ তার হাত ধরে টান দিল। এক ঝটকায় সে পিছনে ঘুরে গেল। দেহটা ঠেকল শক্ত একটা দেহে। অপ্রস্তুত আজরিন হাঁপ ছেড়ে মাথা উঁচু করে তাকায়, দেখে অমিত। অমিতের গরম হাত আজরিনের ডান হাতের কোমরের পিছনে নিয়ে ধরে আছে। দুজন এত কাছে যে তাদের নিঃশ্বাস মিশে যাচ্ছে একে অন্যের সঙ্গে। আজরিনের বুকের ভেতর ঝড় বইছে। হঠাৎ সে কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি আপনি কি করছেন? এসব কোন ধরনের বেয়াদবি মিস্টার ওমস? ছাড়ুন আমায়। আপনার সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? সে ধস্তাধস্তি করে, কাজ ছুটতে থাকে, আরও বলে, ছাড়ুন বলছি, না হলে আমি এখন চিৎকার করব। বেয়াদবির একটা সীমা থাকে, আর আপনি সেটা পার করে ফেলছেন। আজরিন অমিতের ধরে রাখা পিছনের হাতটা মোচড়াচ্ছে, ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু অমিতের দৃষ্টি যেন পাথর হয়ে গেছে। সে অপলক আজরিনের মুখের পানে তাকিয়ে আছে। চোখে শুধু এক অদ্ভুত মিশ্র অনুভূতি, গভীর ক্লান্ত আকুলতা আর 6 বছরে জমে থাকা না দেখার তৃষ্ণা, যা এখন যেন এক নিমিষে পূর্ণ করতে চাইছে। তার দৃষ্টি একটু সরছে না আজরিনের মুখ থেকে এদিকে। আজরিনের গলা শুকিয়ে আসে, তবু মুখ থামছে না। সেখান থেকে কথার বৃষ্টি ঝরতেই থাকে। হঠাৎই অমিত মুখ খোলে, ধীরে নিচু গলায় বলে ওঠে, কি ভেবেছিলে তুমি? এত বছর পর আমার এত কাছে এসে আবার হারিয়ে যাবে? মুখোমুখি না হয়েই বিদায় নেবে? 6 বছরের হিসাব না মিটিয়েই আবার পালাবে? কথাটা আজরিনের বুকের ভেতর কেমন ধাক্কার মতো লাগে। চোখ নামিয়ে ফিসফিস করে বলে, ছাড়ুন আমায়, আমার লাগছে। অমিত হঠাৎ যেন বাস্তবে ফিরে আসে, সঙ্গে সঙ্গে আজরিনের হাতটা ছেড়ে দেয়। আজরিনের হাত সামনে আনে, চোখ নামিয়ে দেখে। দেখে চামড়া লাল হয়ে গেছে, ব্যথাটা চোখে উঠে আসে। অমিতের চোখ পড়তে সে উদ্বিগ্ন হয়ে এক পা এগিয়ে আসে, বলে, আজরিন, আসলে আমি হচ্ছে করে। আজরিন সঙ্গে সঙ্গে পিছু হটে, চোখে তীব্র রাগ, ঠোঁটে কাঁপন। স্বর ঠান্ডা কিন্তু ধারালো, বলে, এই 6 বছরে আপনি একটুও বদলাননি মিস্টার অমিত শিকদার। আপনার নাম এখন হয়তো ওমস, কিন্তু ভেতরটা ঠিক আগের মতোই অহংকারী, স্বার্থপর। বরং এখন আরো নিচে নেমেছেন। আগে আপনাকে মানুষ ভাবতাম, এখন মনে হচ্ছে আপনি একজন বেপরোয়া মানুষ। মিস্টার অমিত শিকদার থেকে মিস্টার ওমস হয়ে ওঠার সঙ্গে সঙ্গে আপনি হয়ে উঠেছেন একজন চরিত্রহীন মানুষও বটে। কথাগুলো শুনে অমিত থমকে যায়। তার মুখের রং বদলে ফ্যাকাশে হয়ে ওঠে, কণ্ঠ ভেঙে ফিসফিস শব্দ বের হয়, আজরিন, কোন অধিকারে আপনি আমাকে ছুলেন? এভাবে কাছে টেনে নিলেন মিস্টার ওমস? আজরিন গর্জে ওঠে, যে অধিকার আবার দেখা হয়েছে, নিজেকে মেঘের আড়ালে লুকানোর পরও যে অধিকার তোমায় আবার আমার সামনে এনে দাঁড় করিয়েছে, সেই অধিকারে। অমিতের নরম কণ্ঠ কিন্তু ভারী। আজরিন ঠোঁটে ব্যঙ্গ মিশ্রিত হাসি ফুটিয়ে বলে, অধিকার? দেখা হওয়ারও নাকি অধিকার থাকে? গজরে ওঠে আজরিন। না, ওটা অধিকার না, দুর্ভাগ্য। শুধু দুর্ভাগ্যই আমার যে আবার আপনার সঙ্গে দেখা হয়েছে।
কথাটা বলে আজরিন ঘুরে দাঁড়ায়। তার চোখে জল চিকচিক করে, মুখ শক্ত, বুক ধকধক করছে। পেছনে দাঁড়িয়ে থাকে অমিত, নীরব নিস্তব্ধ চোখে অপরাধ আর অজস্র পূর্ণতা নিয়ে। আজরিন যাওয়ার জন্য পা বাড়াতে অমিত পিছন থেকে কাপা গলায় বলে ওঠে। দাঁড়াও। আজরিন থেমে যায়, কিন্তু পিছন ফিরে না। কোথায় যাচ্ছ তুমি? আজরিন ধীরে ঘুরে দাঁড়ায়, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে তীর্যক হাসি, বলে, সেই কৈফিয়ত কি এখন আপনাকে দিতে হবে? অবশ্যই। সেই দায় এখন আমার নেই। অমিত এক পা এগিয়ে আসে, বলে, অবশ্যই আছে, কারণ এখন তুমি। থামলেন কেন? আজরিন এগিয়ে আসে, চোখে আগুন। কি বলতে চাচ্ছেন? এখনো আমি আপনার? বলুন, শেষ করুন বাক্য। অমিত ঝাঁপিয়ে এসে আজরিনের দু বাহু শক্ত করে ধরে, চোখে চোখ রেখে ধারালো কণ্ঠে বলে, কারণ এখনো তুমি আমার, একান্তই আমার। তোমার কৈফিয়ত দেওয়ার দায় শুধু আমার কাছে। আগে যেমন সেই দায় ছিল এখনো আছে। আজরিন ঝটকা দিয়ে নিজেকে সরিয়ে নেয়, এক পা পিছিয়ে যায়। তার চোখে এখন আর জল নেই, বরফের মতো ঠান্ডা দৃঢ়তা, বলে, না, আমি কখনো আপনার ছিলাম না, আর না কখনো আপনার, আর এখনো আপনার নেই। এক সময় শুকনো কাগজে কলমে যা কিছু ছিল সেটা 6 বছর আগেই মরেছে। এখন আমি শুধু কবরটা বয়ে বেড়াচ্ছি, আর আপনার এখন সংসার আছে। অমিত গলা নিচু করে বলে, তোমায় ছাড়া আমার সংসার? তোমায় ছাড়া আমার এখন কিছুই নেই আজরিন। তুমি শুধু চলে যাওনি, আমার ভেতর থেকে শেষ করে গেছো, সঙ্গে আমার মেয়ে নিয়ে গেছো। আজরিন কটাক্ষ হাসি হেসে সামনে আসে। আপনার মেয়ে? কে আপনার মেয়ে? কার কথা বলেছেন আপনি? আপনার মেয়ে আসলো কোথা থেকে? যে জন্মের সময় পাশে ছিল না, যাকে অস্তিত্ব বলে স্বীকার করেনি, জন্মের আগেই যার অস্তিত্ব মুছে ফেলতে চেয়েছে, তার নাকি বাবা আপনি? অমিতের গলা কেঁপে ওঠে, বলে, 6 বছর আগে করা ভুলের জন্য আমায় আর কত শাস্তি পেতে হবে আজরিন? ফিরে আসো আমার মেয়েকে নিয়ে। ওকে আমার থেকে আর দূরে রেখো না। আজরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর ঠান্ডা স্বরে বলে, ও আপনার মেয়ে না, আপনার কোনো মেয়ে নেই, কখনো ছিলও না, আপনি ওর কাছে ছিলেন না, তাই দূরে রাখার প্রশ্নই আসে না। আর কাকে দূরে রাখবো বলুন তো? যে আপনারই না, তাকে আমি কিভাবে দূরে রাখবো? অমিত তীব্র গলায় বলে, তাহলে ও কার? ও শুধু আমার, একান্তই আমার। আর বলুন তো, হঠাৎ আপনার মধ্যে ওর প্রতি এই পিতৃত্ব বোধ জাগলো কেন? আপনি তো এখন বিবাহিত, আপনার সংসার আছে, সন্তান আছে। একদিন আমার থেকে মুক্তি চেয়েছেন হয়তো এমন জীবনের জন্য, আমি তো মুক্তি দিয়ে দিলাম। আমাকে ভালো থাকতে দেখে আপনার কি কষ্ট হচ্ছে? তাই এখন কাছে রেখে পোড়াতে চাচ্ছেন বুঝি? অমিত এবার গলা নরম করে, কিন্তু চোখে আগুন। যেখানে তুমি নেই, আমাদের মেয়ে নেই, সেখানে সংসার আমার কি করে হয়? তুমি শুধু বাহিরটা দেখছো, ভিতরটা দেখছো নাজরিন। তোমায় ছাড়া আমার আর কোনো সংসার। হেমন! আজরিনের কণ্ঠ এবার কাঁপছে, কিন্তু তাতে ভয় নেই, আছে দৃঢ়তা। আমি আপনার কাছে কোনো ব্যাখ্যা চাই না। আমি এই কোম্পানি থেকে রিজাইন নিচ্ছি। রেজিগনেশন লেটার ডেস্কের ওপর রাখা আছে। দয়া করে আমায় শান্তি দিন, আপনিও শান্তিতে বাঁচুন। বলে আজরিন ঘুরে হাঁটা শুরু করে। পিছন থেকে অমিতের গলা শোনা যায়, ঠান্ডা হিসেবে স্বর, বলে, আপনি কি কোম্পানির রুলস ভুলে গেছেন মিসেস আজরিন শিকদার? হঠাৎ অমিতের কথা বলার ধরন বদলে যাওয়ায় আজরিন থমকে দাঁড়ায়। তার চোখে বিস্ময়। অমিত ধীরে ধীরে এগিয়ে আসে, এক একটা শব্দ উচ্চারণ করে। আপনি কি জানেন এই কোম্পানিতে আপনি 5 বছরের চুক্তিতে এসেছেন? আপনি যদি এখন কোম্পানি ছাড়েন, আপনাকে 5 কোটি টাকা জরিমানা দিতে হবে। আজরিনের মুখ সাদা হয়ে যায়, তবু কণ্ঠের ভিতর শান্ত আগুন, বলে, আমি ভুলি নাই, কিন্তু আমি বাঁচতে চাই। তাহলে সেটা ভেবে নিন। 5 কোটি আপনার পক্ষে কি সম্ভব? অমিতের চোখে এখন ঠান্ডা হুমকি, ঠোঁটে একরকম বিজয়ীর হাসি। এক মুহূর্ত নীরবতা। আজরিন ফিসফিস করে, 5 কোটি? হ্যাঁ মিসেস শিকদার, 5 কোটি আপনি চুক্তিতে সই করেছেন। এখন আপনি আইন ভাঙলে আমি পদক্ষেপ নিব। আপনি যদি এই মুহূর্তে রেজিগনেশন লেটার জমা দেন, কালই আপনি কোর্ট থেকে নোটিশ পাবেন। আজরিনের ঠোঁট শুকিয়ে আসে, বলে, আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন?
না, আমি শুধু কোম্পানির রুলস বলছি, মানে আপনার সাথে হওয়া আমার চুক্তি। অমিত ভেতরে ঠান্ডা হাসে, আজদিনের হাত মুঠো হয়ে আসে, চোখ লাল কিন্তু কণ্ঠ অদ্ভুত শান্ত, বলে, আপনি আমার সাথে যা করছেন সেটা ক্ষমতার অপব্যবহার, কিন্তু আমি জানি আপনি যেভাবে আমাকে পোড়াতে চাচ্ছেন তার আগুনে পুড়বেন আপনি নিজেই। অমিত কাছে এসে বলে, আমি তোমায় পোড়াতে চাচ্ছি না আমার অর্ধাঙ্গিনী, আমি শুধু চাই তুমি থাকো আমার হয়ে, আমার কাছে অন্তত আমাদের মেয়ের জন্য হলেও। ক্ষিপ্ত হয়ে যায় আজদিন, বলে, আমাদের মেয়ে আমাদের মেয়ে করবেন না তো। আপনি যেদিন ওর অস্তিত্ব মুছে ফেলতে বলেছিলেন সেদিনই আমাদের শব্দটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি বা আমার মেয়ে কেউই আপনার নেই। অমিত নীরব, চোখ নামিয়ে ফেলে। আজিন কয়েক মুহূর্ত চুপ থাকে, অনেক ভেবে নিজের সিদ্ধান্ত জানায়। ঠিক আছে, আমি এই কোম্পানি ছাড়ছি না, কিন্তু নিজের ইচ্ছায় নয়, মেয়ের নিরাপত্তার জন্য। আমি জানি যদি আমি এখন কোম্পানি ছাড়ি আপনি আইনি পথ ধরে আমাকে ভেঙে ফেলবেন, আর তাতে আমার মেয়ের জীবন বিপন্ন হবে। তাই আমি থাকছি শুধু ওর ভালোর জন্য। অমিত তাকায়, চোখে বিস্ময়, বলে, তুমি তাহলে? শর্তে থাকবো। আজিন বলে, প্রথমত, আপনি আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবেন। আপনি ওর সঙ্গে দেখা করার চেষ্টা করবেন না, কোনো যোগাযোগও করবেন না। ওর জীবনে আপনার কোনো জায়গা নেই। এতদিন যেরকম অপরিচিত ছিলেন সেরকমই থাকবেন। অমিত কিছু বলতে যায় কিন্তু আজরিন থামিয়ে দেয়, আবার বলে, দ্বিতীয়ত, আমাদের যে অতীত ছিল যেটা এক সময় সম্পর্ক বলে ভাবা হতো সেটা এই কোম্পানির কেউ জানবে না। কেউ জানতে পারবে না যে আমরা এক সময় একে অপরের পরিচিত ছিলাম। এখন আমি কেবল একজন কর্মী, আপনি আমার বস, এর বাইরে কিছু নয়। অমিত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, গভীরভাবে আজরিনের পানে তাকিয়ে বলে, তুমি কি ভাবছো এসব গোপন রাখা এত সহজ? আজরিন শান্ত গলায় বলে, গোপন নয়, এটা সীমানা। আমি এখানে থাকবো, কিন্তু আপনি থাকবেন না আমার জীবনে। কয়েক সেকেন্ড স্থিরতা, তারপর অমিত ধীরে বলে, ঠিক আছে, থাকো। ফিসফিস করে আরও বলে, তোমার ভাগ্যের উপর নির্ভর করে বউ, আমি আমার মেয়ের কাছ থেকে দূরে থাকতে পারবো কি না। কথাটা আজরিনের কান পর্যন্ত আসলে সেও কণ্ঠ নিচু করে বলে, দূরে না থাকলে আমি পরের দিনেই আইনি পদক্ষেপ নিব মিস্টার সো কল্ড ওমস। অমিত মাথা নিচু করে, মুখের কোণে নিঃশব্দ এক তিক্ত হাসি, ফিসফিস করে বলে, আচ্ছা তাই? তারপর আবার আজরিনকে উদ্দেশ্য করে বলে, তুমি বদলে গেছো বউ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার তেজও বেড়েছে। না, আমি শুধু বেঁচে গেছি। তেজ আমার আগেও ছিল, শুধু সেটা আগে বোকামি, বাচ্চা মেয়ের আড়ালে লুকিয়েছিল। আজরিন বলে, তারপর মাথা উঁচু করে দরজার পানে এগিয়ে যায়, হাঁটতে হাঁটতে আরও বলে, আপনার কাছে এখন আমি শুধু একজন এমপ্লয়ি মিস্টার শিকদার, এর বেশি কিছু না। দরজার ধারে পৌঁছে থেমে যায়, একবার তাকায়, তারপর নিচু গলায় বলে, আর আমার মেয়ের ওপর অধিকার খাটানোর আগে মনে রাখবেন আপনি ওর জীবনের অধ্যায় থেকে মুছে গেছেন 6 বছর আগেই। ওকে বউ, আমার মেয়ের উপর আমি অধিকার খাটাবো না, শুধু রাতে ওকে একটু দেখতে আসবো। আমার জন্য ভালো মন্দ রান্না করে রেখো। অমিত উচ্চস্বরে বলে, মুখে তার বিজয়ী হাসি। দরজা বন্ধ হয়ে যায়, কেবিনে পড়ে থাকে অমিত, চুপচাপ নিস্তব্ধ। তার হাতের মুঠোয় কুচকানো এক টুকরো কাগজ, আজদিনের রিজাইন লেটার। সে সেটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, শেষ পর্যন্ত তুমি থাকছো, যেভাবে পেরেছি তোমায় আটকে রেখেছি, এটাই বেশি। এখন সময় হলো আস্তে আস্তে তোমায় সবটা খুলে বলবো। দূরে আর কতদিন থাকবে? ধরা ধরা তোমায় দিতেই হবে এই অমিত শিকদারের কাছে। মিলিয়ে নিও মিসেস শিকদার। রিজাইন পেপারটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে অমিত চেয়ারে বসতে বসতে আরও বলে, তবে আমার বউটা আগের থেকেও বেশ কিউট হয়ে গেছে, সেই সাথে সারা শরীরে অ্যাটিচিউডেও ভরপুর। সো হোয়াট, এই অমিত শিকদারের কাছে এই অ্যাটিচিউড কিছুই না। কেবিনে নিস্তব্ধতা। অমিত কফির কাপটা পাশে রেখে কিছু ফাইল দেখছে, ঠোঁটে গুনগুন। কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। তার কণ্ঠে এক অদ্ভুত প্রশান্তি, যেন বহুদিন পর কোনো ভার হালকা হয়েছে এমন সময়
দরজায় টোকা। হোয়াটসঅ্যাপ ব্রো, এ তো খুশি খুশি কেন লাগছে? অমিত মাথা তুলে তাকাই, হালকা হাসি, বলে, ও রনি, তুই এসে পড়লি? দেখতেই তো পাচ্ছ। রনি হেসে বলে, ঈশান কোথায়? আচ্ছা লুহানের সঙ্গে। তারপর কৌতূহল নিয়ে আবার প্রশ্ন করে। তো কি বলো, এ তো খুশি কেন? অমিত এক মুহূর্ত থেমে মৃদুস্বরে বলে, তোর পাতানো বোনের মুখোমুখি হলাম। কাল সারা রাত জেগে কেবিনে বসে ওর আসার অপেক্ষায় থাকা অবশেষে সার্থক হলো। রনির চোখ বড় বড় হয়ে যায়, বলে, সত্যি? ঘটনা কি? সে দ্রুত অমিতের ডেস্কের সামনে চেয়ারে বসে পড়ে। অমিত কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে সবটা বলে যায়। তার কথার মাঝে রনির মুখ বিস্ময়, মুগ্ধতা, আবার একটু চিন্তাও। শেষে রনি বলে, তো বোনকে বলেছো ঈশানের বিষয়টা? অমিত মাথা নাড়ে। না, সেটা বলা হয়নি, কেন? সুযোগ হয়ে ওঠেনি। তাহলে আমি বলবো। অমিত তীক্ষ্ণ চোখে তাকাই, গলায় দৃঢ়তা, বলে, একদম না, এই সাহস করবি না। আমার সমস্যা আমি নিজেই সামলাবো। যতদিন পর্যন্ত আমি কিছু না বলবো ততদিন তোর মুখ বন্ধ থাকবে, বুঝলি? রনি মাথা নিচু করে হেসে বলে। ওকে ভাই, তুমি যা বলবে, আমি তোমাদের মাঝে ঢুকছি না। অমিত চেয়ার ছেড়ে দাঁড়ায়, পর্নের ব্লেজারের মাঝে বোতাম লাগাতে লাগাতে বলে, তবে একটা কথা রনি, কোম্পানির ওর সাথে হওয়া চুক্তির জন্যই আজ তোর পাতানো বোনকে আটকাতে পারলাম। না হলে ওর মধ্যে এখন যে আগুন, ওকে আটকানো একেবারে অসম্ভব ছিল। আটকাতে গেলে হয়তো আমায় পুড়ে ছাই করে দিত। রনি হালকা হেসে বলে। বেশ, হতো আমার এই প্রাপ্য। চেহারাটা মলিন করে রনি আরও বলে, বোনকে এতদিন পর দেখলাম, আমার তৃষ্ণার্ত আত্মাটা প্রশান্ত হলো ঠিকই, তবে আফসোস ওর সাথে এখনো ভালো করে দুটো কথাও বলতে পারলাম না। আর আমার ভাগ্নে, ওর তো মুখটা পর্যন্ত দেখলাম না, যা দেখেছি হালকার উপর ঝাপসা। আমার মেয়ে তোর ভাগ্নি? অমিত ভ্রু কুচকে শুধালো। আমি আমার বোনের মেয়ের কথা বলছি, তোমার না। আর ইউ? তোকে তো। খেপে ওঠে অমিত। ভাই। ভয়ে কুচকে যায় রনি। নিনিমেষে নির্বিকার হয়ে যায় অমিত, কিছু একটা নিয়ে চিন্তায় পড়ে যায়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই রনি, বলে, ভাই তাহলে পরের প্ল্যান কি? আমি দরজা পানে এগোতে থাকে, তার পায়ের শব্দ নিস্তব্ধ ঘরে প্রতিধ্বনিত হয়। বলে সে দৃঢ় কণ্ঠে, এখন আপাতত একটাই কাজ। আজরিন আমার মেয়েকে নিয়ে আমার হোটেলেই তো আছে, তাই না? এখন তুই লুহানের সঙ্গে কথা বল। আজ থেকে আমি আমার বউয়ের পাশের ফ্ল্যাটে থাকতে চাই। লুহানকে বল হোটেল ম্যানেজমেন্টে যোগাযোগ করে সবটা ঠিক করে নিতে। যত তাড়াতাড়ি সম্ভব আজরিনের পাশের ফ্ল্যাটটা যেন খালি করিয়ে আমায় সেখানে সেটেল করা হয়। বিষয়টা নিয়ে আমি কোনো অসম্ভব শব্দ শুনতে চাই না। ঠিক আছে ভাই, তুমি চিন্তা করো না, এই বিষয়টা আমি দেখছি। দরজার কাছে পৌঁছাতেই অমিত থমকে দাঁড়ায়, পিছন ঘুরে রনি মুখোমুখি হয়ে আরও বলে, আর একটা কথা, আজ থেকে আমার কেবিন হবে প্রোগ্রামিং ডিপার্টমেন্ট, বুঝলি? সব কিছু আমি এই ডিপার্টমেন্ট থেকেই পরিচালনা করব। ঠিক আছে ভাই, তুমি যেটা বলবে। ঠিক তখনই করিডোরের দিক থেকে শোনা গেল এক পরিচিত কণ্ঠ। বাবা। অমিত ঘুরে তাকায়, লোহানের হাত ধরে এগিয়ে আসছে ঈশান। অমিতকে দেখে সে লোহানের হাত ছেড়ে দৌড়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। মুহূর্তেই অমিতের মুখে হাসি ফুটে ওঠে। গুড মর্নিং বেটা, বলে সে ঈশানকে কোলে তুলে নেয়। পাপা, গুড মর্নিং পাপা। ঈশান উৎফুল্ল গলায় বলে, তারপরই মুখটা মলিন করে ফেলে, সঙ্গে বলে, তুমি কাল রাতে হোটেলে পিও না চান পাপা? অমিত মৃদু হেসে বলে, সরি বেটা, পাপ্পা জরুরি কাজে আটকে গিয়েছি, তাই হোটেলে ফিরতে পারিনি। কথা বলতে বলতে তারা লিফটের সামনে এসে পড়ে। রনি আর লোহানো অমিতের পিছনে। এখন লিফটে আসার অপেক্ষায়, একটু পর লিফট আসে। অমিত ঈশানকে কোলে করে উঠে পড়ে লিফটে। বাহিরে দাঁড়িয়ে লোহান রনি। ঈশান হাত নাড়ে। চা চা চাচু চা চা লোহান আঙ্কেল। রনি আর লোহান হাসি মুখে হাত নাড়ে। দরজা ঠিক সম্পূর্ণ বন্ধ হওয়ার আগে অমিত রনিকে উদ্দেশ্য করে বলে, রনি, তোকে যা বলেছি সেটা যেন
সময়ের আগেই হয়ে যায়। ঠিক আছে ব্রো। লিফট উপরে উঠতে থাকে। রনি আর লোহান নিজেদের কাজে ফিরে। রাতের শুরু ঘড়ি কাটা তখন 9টার কোটা ছুঁই ছুঁই। আজিনের পাশের ফ্ল্যাটে এখন পুরোপুরি গুছিয়ে থাকা শুরু করেছে অমিত। টেবিলে ছড়ানো কিছু কাগজ, তার পাশে 2 কাপ কফি, একটা ধোয়া ওঠা, অন্যটা নিস্তেজ হয়ে ঠান্ডা। সোফার এক পাশে হেলান দিয়ে বসে আছে অমিত, মনে তুমুল ঝড়, চোখে ক্লান্তি, মুখে অনুতাপের ছাপ। অন্য পাশে রনি, সেও নিশ্চুপ, চোখে চিন্তার রেখা স্পষ্ট। ঈশান টিভিতে মগ্ন হয়ে গেমস খেলছে, স্ক্রিনে আলো ঝলমল করছে। এদিকে একসময় অমিতের মনের ভেতর তুমুল ঝড় ওঠার কারণ ফ্ল্যাটটায় আসার পরই যখন সে আজিনের ফ্ল্যাটটা দেখে, মনে পড়ে তার সেই কথা। সেদিন হোটেলের বাগানে যেই ছোট্ট মেয়েটার সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল, যাকে সে রাগের মাথায় কটু কথা বলেছে, যার আচার আচরণ শিষ্টাচার বাবা মার সঠিক শিক্ষা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। সেই মেয়েটাই আসলে তার নিজের রক্ত, তারই মেয়ে। এই ভাবনাটা এখন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের বলা কথাগুলো মনে পড়তেই বুকের ভেতরটা ধকধক করে উঠছে। রনি তখনও পাশে, একটু চুপ থেকে বলে, শোন ভাই, এখন এসব ভেবে বসে থাকলে হবে না। রাত গভীর হচ্ছে, তুমি না আর বোন আর ভাগ্নের সঙ্গে দেখা করতে চাও, এখন সেটা নিয়ে ভাবো না। অমিত মলিন হেসে চোখ তুলে রনির পানে তাকায়। রনি তার পানে চেপে বসে, কাঁধে হাত রাখে, বলে, শোনো, তুমি যদি সত্যি এখন বোন আর ভাগ্নের সাথে দেখা করতে চাও, তাহলে সরাসরি গিয়ে দরজায় নক করা ঠিক হবে না। এতে ওরা অস্বস্তিতে পড়বে। অমিত দীর্ঘশ্বাস ফেলে বলে। তাহলে রনি হালকা নড়ে চড়ে বসে, বলে, তুমি তো কখনো আমার কথা শোনো না। যদি বলো আজ শুনবে, তাহলে আমি বলবো। বাজে বকা বন্ধ করে কি বলবি সেটা বল। এমনি মন মেজাজ ভালো না। অমিত বলে। আমরা একটু অন্যভাবে করব ব্যাপারটা। অমিত ভুরকুচকে তাকায়, বলে, তুই আবার কি ভাবছিস? রনি এবার আরেকটু এগিয়ে এসে মাথা নিচু করে সবটা অমিতকে বুঝিয়ে বলে। অমিত চুপচাপ সবটা শুনল, তারপর মাথা তুলে তাকায় রনির পানে আর ধীরে ধীরে বলে, ঠিক আছে, তোর কথাতেই সবটা হবে। রনি একটা দীর্ঘশ্বাস ফেলে, হেলান দেয় সোফার সঙ্গে, বলে, মনে হচ্ছে এই প্রথম তুমি আমার কোনো কথায় সঙ্গ দিলে। অমিত কিছু বলে না, শুধু চোখ রেখে পাশে থাকা কুশনটা কোলে তুলে নেয়। এরপর রনি ঈশানের কাছে যায় আর তাকে তার ভালো আন্টি আর খরগোশের বন্ধুর সাথে দেখা করানোর লোভ দেখিয়ে ঈশানকেও নিজেদের প্ল্যানে সামিল করে। আর ঈশানও ভালোই ভালো সবটা মেনে নেয়। তারপর রনি তাকে বুঝিয়ে বলে এই প্ল্যানে তার কাজ কি। সে প্রতিটা কথা খুব মন দিয়ে শুনে আর মাথা নেড়ে সম্মতি জানিয়ে যায়। দরজার কলিং বেল বেজে ওঠে। নুরি দ্রুত এসে ধীরে ধীরে দরজা খুলে। দরজা খুলতেই তার চোখে বিস্ময়ের রেখা। সামনে দাঁড়ানো লোকটির নাম সে জানে না, কিন্তু মুখটা বেশ পরিচিত। একদিনে সেই দেখাই এই পরিচিত। আর তার আঙ্গুল ধরে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা বাচ্চা ছেলে। তার কৌতূহল ভরা চোখ, সে নুরির কাছে সম্পূর্ণ অপরিচিত। একটু সময় নুরি বিহ্বল কণ্ঠে বলে ওঠে, সাহেব আপনি? লোকটি আর কেউ নয়, অমিত। সে যে কিনা এখন দরজার ভেতরে উকি দিচ্ছে, আর যেন নুরি প্রশ্ন তার কানে একেবারেই স্পর্শ করেনি। নুরি আবার বলে ওঠে, সাহেব? অমিত এবার স্থির দৃষ্টিতে তাকায় নুরি পানে, হালকা গলায় উত্তর দেয়, হুম। কিছু দরকার ছিল? নুরি জিজ্ঞেস করে। অমিত কণ্ঠের ভেতরে এক অদ্ভুত দ্বিধা নিয়ে বলে, আসলে আসলে আমি পাশের ফ্ল্যাটেই থাকি। রান্না করতে গিয়ে দেখি পেঁয়াজ নেই, ভাবলাম কয়েকটা পাবো কি। এত সাধারণ কথার ভেতরে যেন লুকিয়ে আছে অপ্রকাশিত রহস্য। নুরি একটু অপ্রস্তুত বিড়বিড় করে। পেঁয়াজ? ঠিক তখনই ভেতর থেকে আজরিন বেরিয়ে আসে। দরজার কোলাহলে এলোমেলো চুল, তাড়াহুড়োয় বাঁধতে থাকা খোপা, সদ্য ঢিলে ঢালা টি শার্টে তার রাতের অবিন্যস্ত সৌন্দর্য। কি হয়েছে নুরি? আজরিনের প্রশ্ন নুরি পিছনে তাকিয়েই বলে, ম্যাম, পাশের ফ্ল্যাটের সাহেব এসেছেন পেঁয়াজ চাইতে। নুরি কথাটা বলার মাঝখানে আজরিনের চোখ পড়ে দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটির পানে। অমিত। দুজনের চোখ এক বিন্দুতে থেমে আছে। আজরিনের চেহারা বিস্ময়ের রেখা হলো অমিতের চেহারায় চাপা এক লুকানো হাসি। ঠিক তখনই অমিতের আঙ্গুল ছেড়ে ঈশান ছুটে আসে আজরিনের পানে, মুখে ভালো আন্টি। তার চঞ্চল কণ্ঠ। অমিত তড়িঘড়ি করে তার পিছু নেয়, ভিতরে পা বাড়ায়। কণ্ঠে তার, ঈশান,
অনুমতি ছাড়া কারো বাসায় ঢোকা ঠিক না। থামো বেটা। কিন্তু ততক্ষণে ঈশান গিয়ে আজরিনের হাঁটুর জোড়া জড়িয়ে ধরে। অপ্রস্তুত ছোঁয়ায় আজরিন একটু নড়ে ওঠে, মাথা নিচু করে তাকায় ঈশানের পানে, তারপর আলতো করে তার মাথায় হাত রাখে। অমিত এসে থমকে দাঁড়ায় আজরিনের মুখোমুখি। এক মুহূর্ত নিঃশব্দ চোখাচোখি, তারপর ঈশানকে উদ্দেশ্য করে হাত বাড়িয়ে অমিত বলে। চল বেটা, বাসায় চল। কিন্তু ঈশান গিয়ে লুকিয়ে পড়ে আজরিনের পেছনে। অমিত মৃদু হাসে, বলে, এভাবে কেন লুকাচ্ছ? বেরিয়ে আসো। আজরিন এক বিন্দু নড়ে না। শব্দহীন বিস্ময় তাকে স্থির করে রেখেছে। এই দৃশ্যের জন্য সে মোটো প্রস্তুত ছিল না। তার চোখে রাগ নেই, শুধু এক গভীর অসহায় স্তম্ভিত ভাব। অমিত আরেকটু এগিয়ে আসে, ঈশানকে ধরার অজুহাতে আজরিনের খুব কাছাকাছি, আর তার থুতনি নেমে যায় আজরিনের ঘাড়ের কাছে। ঠোঁটজোড়া কানের সন্নিকটে, কণ্ঠে ফিসফিসে কোমল গভীর, বলে, বউ, চুলে যে এমন খোপা করতে নেই, বিশেষ করে আমার সামনে তো নাই। বেপরোয়া ঠোঁট কিন্তু ছুতে চাইছে। তোমার খোলা ঘাড়ে ভালোবাসার এক অমোচনীয় চিহ্ন রেখে যেতে। অমিতের বলা প্রতিটি শব্দে আজরিনের শরীরের প্রতিটি স্নায়ু কেঁপে ওঠে। ঠিক তখনই অমিত আলতো করে আজরিনের খোপার ক্লিপটা খুলে দেয়। চুলগুলো নরম ঢেউ খেলে গড়িয়ে নামে কাঁধ ছুঁয়ে বুকের ওপর। আজরিনের চোখ মুহূর্তে কঠোর কঠিন, দৃষ্টিতে নীরব তীব্রতা, শব্দহীন প্রতিবাদ। আর সেই চোখে সে তাকায় অমিতের পানে। অমিত দৃষ্টি সরিয়ে নেয়, আবার ঈশানকে বলে, এভাবে চললে পাপ্পা কিন্তু রেগে যাবে। চলো বেটা এখনই। কিন্তু ঈশান কি শোনে তার কথা? একদিক দিয়ে অমিত ধরতে গেলে অন্য দিক দিয়ে গা বাঁচিয়ে পালায় ঈশান। এভাবে গোলমালটা তখন চরমে। হালকা বিশৃঙ্খলা। ঈশান কিছুতেই অমিতের কথা শুনছে না। আজরিন আর নুরি শুধু নিঃশব্দে দাঁড়িয়ে আছে দর্শকের মতো। ঠিক তখনই ঈশান হঠাৎ দৌড়ে এসে ধাক্কা দেয় আজরিনের গায়ে। আজরিন দুলে ওঠে, ভারসাম্য হারিয়ে সোজা গিয়ে পড়ে অমিতের বুকে। আর আজরিন ভারী দুজনে ধপাস করে পড়ে সোফার উপর। এক মুহূর্ত সবকিছু যেন থেমে যায়। বাতাস পর্যন্ত স্থির হয়ে যায়। আজরিন অমিতের বুকের উপর দুহাত তার বুকে ঠেসে রেখেছে। অমিতের দুই হাত স্বতঃস্ফূর্তভাবে আজরিনের কোমর জড়িয়ে আছে, যেন পড়ে গিয়ে তাকে আঘাত থেকে রক্ষা করছে। তাদের নিঃশ্বাস একে অপরের চেহারা ছুঁয়ে যাচ্ছে। চোখে আটকে থাকে এক অব্যক্ত টানে। অমিতের দৃষ্টিতে আকুলতা, আজরিনের চোখে দ্বিধা, ভয় আর এক অদ্ভুত আবেগের ঝড়। অমিত গম্ভীর এক নিঃশ্বাস নিয়ে আসতে বলে, অনেকটাই বদলে গেছো তুমি বউ। সত্যি বলতে আগের থেকে তোমার ওজনটা বেশ বেড়েছে। আজরিনের ঠোঁট নড়ে ওঠে, তবে কোনো কথা বের হয় না, শুধু চোখ জোড়া অপলক, যেন প্রতিবাদ স্বরূপ বাক্য বলতে চায় অথচ পারে না। কিছুক্ষণ নীরবতার পর অমিত আবার হেসে বলে, এভাবেই কি সারা জীবন আমার উপর পড়ে থাকবে তুমি? আমার তাতে আপত্তি নেই, বরং চাই তুমি সারা জীবন এইভাবেই আমার বুকের কাছে থাকো। কিন্তু ঘরে তো বাচ্চারাও আছে, তাই না? বাস্তবতায় ফিরে আসে আজরিন। চোখ ফিরিয়ে নেয়, এক ঝটকায় উঠে দাঁড়ায়, মুখে রক্তিম রাগের ছাপ। অমিত ধীরে ধীরে উঠে বসে, তার ঠোঁটের কোণে এখনো লেগে আছে এক রহস্যময় হাসি। আজরিন হঠাৎ বলে ফেলে, আপনি কি ভাবছেন যেভাবে চান সেভাবেই ফিরে আসবেন আমার জীবনে? একটা পেঁয়াজের অজুহাতে দরজায় এসে দাঁড়াবেন, তারপর এমন? তার কণ্ঠ কঠিন, কিন্তু মাঝ পথে কথা থামিয়ে দেয় সে। অমিতের মুখ মলিন হয়ে আসে, কিছু বলতে যায়, কিন্তু আজরিন হাত তুলে থামিয়ে দেয়। না, কিছু বলবেন না আপনি। বাসায় বাচ্চারা আছে, আমি চাই না ওদের সামনে কোনো সিন ক্রিয়েট তৈরি হোক। অমিত চুপ, চোখে অপরাধের ছায়া, মুখে কোনো প্রতিরোধ নেই। ঈশান দূরে দাঁড়িয়ে ভয় পেয়ে জমে আছে জায়গায়। আজরিন এবার একটু এগিয়ে আসে, অমিতের সামনে দাঁড়িয়ে বুকের ভেতরে দম চেপে বলে, সত্যি করে বলুন তো, আপনি কেন করছেন এসব? আপনার তো সবই আছে এখন, তাহলে কেন আমার এই অগোছালো জীবনের পেছনে পড়ে সেটাকেও তছনছ করতে চাইছেন? বাক্যটা শেষ হতে না হতে তার কণ্ঠ কেঁপে ওঠে। চোখের কোণে জমে থাকা জল হঠাৎ গড়িয়ে পড়ে গালে। হাত জোড়া তুলে মিনতির সুরে বলে, প্লিজ আমাদের শান্তিতে বাঁচতে দিন, শান্তিতে নিঃশ্বাস নিতে দিন। আপনার উপস্থিতি এখন আমার জীবনে শ্বাসরুদ্ধ যন্ত্রণা। মুক্তি দিন আমায়, দূরে থাকুন আমার মেয়ের থেকে, প্লিজ। অমিতের চোখে অসহায়তার গভীর ছায়া। সে নিঃশব্দে বলে, আজরিন।
আজিন কান্নায় কাতর মুখ তুলে তাকায়, চোখ লাল, ঠোঁট কাঁপছে, কপালে দৃঢ়তার ভাঁজ, বলতে থাকে। কি? আজরিন? একটু থামে, তারপর কিছুটা নিষ্প্রাণ স্বরে বলে,